সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ শাহনাজ পারভিন, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। এখন আমরা কোষ প্রাচীরের স্থূলীভবন সম্পর্কে জানব। প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে গৌণ কোষ প্রাচীর সৃষ্টির সময় গৌণ কোষ প্রাচীরের গাঠনিক পদার্থগুলো অসম ও অনিয়মিতভাবে জমা হলে কোষ প্রাচীরে বিভিন্ন ধরনের অলঙ্করণের সৃষ্টি হয়। একেই কোষ প্রাচীরের স্থূলীভবন বলা হয়ে থাকে। কোষ প্রাচীরের স্থূলীভবন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার, কূপাঙ্কিক। বলয়াকার স্থূলীভবন বলতে আমরা বুঝি গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলো প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের অংশে রিং আকারে জমা হলে তাকে বলয়াকার স্থূলীভবন বলা হয়ে থাকে। জাইলিয়াম টিস্যুর ট্রাকিয়ামে এ ধরনের অলঙ্করণ দেখা যায়। এ ধরনের অলঙ্করণের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন বলয়াকার স্থূলীভবন সাধারণত প্রোটোপ্লাজমের কোষগুলোতে পরিলক্ষিত হয়। দুটি বলয়ের মধ্যে কোনো নির্দিষ্ট দূরত্ব থাকে না। বলয়গুলো সমান মাপের হয় না। লম্বাটে কোষগুলো প্রাথমিক প্রাচীরের গাত্রে জায়গায় জায়গায় লিগনিন বলয়ের আকারে জমা হয়। সর্পিলাকার স্থূলীভবনের ক্ষেত্রে এরূপ স্থূলীভবনের সময় গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলো সর্পিল ফিতার আকারের, অর্থাৎ পেঁচানো সিঁড়ির মতো বিন্যাসে প্রাইমারি কোষ প্রাচীরের ভিতরের দিকে জমা হয়। ফলে কোষ প্রাচীরের এই অংশগুলো ছাড়া বাকি অংশের প্রাচীর পাতলা হয়। এখন আমরা এরূপ অলঙ্করণের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে জানব। সর্পিলাকার স্থূলীভবন সাধারণত প্রোটোপ্লাজমের কোষগুলোতে পরিলক্ষিত হয়। ফিতাতে খাঁজ কাটা থাকে। ফিতায় বেশি গভীর খাঁজ থাকার কারণে অনেক সময় মনে হয় দুটি ফিতা একসাথে আছে। কোনো কোনো ক্ষেত্রে দুটি ফিতা থাকে না এবং ফিতাদ্বয়ের প্রথম প্রাচীরের সাথে শক্ত সংযোগ থাকে। সোপানাকার স্থূলীভবনের ক্ষেত্রে এক্ষেত্রে গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলো প্রাইমারি কোষ প্রাচীরের ভেতরের দিকে অনেকটা সিঁড়ির ধাপের আকারে বিন্যস্ত থাকে। ফলে প্রাথমিক কোষ প্রাচীরের অন্যান্য অংশ পাতলা থাকে। জালিকাকার স্থূলীভবন। এরূপ স্থূলীভবনের সময় গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলো প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে অনিয়মিতভাবে জমা হয়ে জালিকার মতো অলঙ্করণের সৃষ্টি করে। কূপাঙ্কিক স্থূলীভবন। এরূপ স্থূলীভবনের সময় গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলো প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে এমনভাবে বিন্যস্ত হয় যাতে বিক্ষিপ্তভাবে কয়েকটি ছোট ছোট অঞ্চল ছাড়া বাকি অংশগুলো সমানভাবে স্থূল হয়। এরূপ বিন্যাসের সময় যে যে ক্ষুদ্র অঞ্চলে গৌণ কোষ প্রাচীরের উপাদানগুলো জমা হয় না তাদের ছোট ছোট গর্তের মতো দেখায়। কোষ প্রাচীরের এরূপ এক একটি ছিদ্রের মতো অংশকে কূপ এবং স্থূলীকরণের এরূপ পদ্ধতিকে কূপাঙ্কিক স্থূলীভবন বলে। কূপাঙ্কিক অলঙ্করণ সপার
বা কূপকে ঘিরে গৌণ কোষপ্রাচীরের উপাদান জমা হয়ে ধনুকের মতো বেঁকে একটি পাড় গঠন করে এবং পাড়বিহীন বা সরল কূপ যেখানে পাড় থাকে না এরূপ প্রকৃতির হয়ে থাকে। সাধারণত কোষপ্রাচীরের একদিকে কূপ গঠিত হলে তার বিপরীত দিকের কোষপ্রাচীরেও কূপ গঠিত হয়। এরূপ কূপকে জোড়কূপ বলে। যদি কোষপ্রাচীরের কেবলমাত্র একদিকে কূপ তৈরি হয় তবে তাকে অন্ধকূপ বলা হয়ে থাকে। আমরা চিত্রের মাধ্যমে বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার, কূপাঙ্কিক ইত্যাদি বিভিন্ন ধরনের কোষপ্রাচীরের স্থূলীভবন দেখতে পাচ্ছি, এর চিত্র দেখতে পাচ্ছি। কোষপ্রাচীরের ভৌত প্রকৃতি সম্পর্কে আমরা এখন জানব। যে কোনো কোষের আকৃতি বৃদ্ধির সাথে সাথে তার কোষপ্রাচীরও বৃদ্ধি পায়। কোষপ্রাচীর উপরিতলে এবং স্থূলত্বে বৃদ্ধি পায়। কোষে বিদ্যমান পাতলা, কোমল ও স্থিতিস্থাপক কোষপ্রাচীরের প্রসারণ এবং প্রাচীরে নতুন নতুন উপাদানের সংযোজনের ফলেই কোষের বৃদ্ধি ঘটে। একটি অপরিণত কোষের প্রাচীর পাতলা ও সূক্ষ্ম হয় এবং তলে বৃদ্ধি পায়। যখনই ওই কোষটি বৃদ্ধি পেয়ে পরিণত অবস্থায় রূপান্তরিত হয় তখনই কোষপ্রাচীর স্থূলত্বে বৃদ্ধি পায়। কোষপ্রাচীরের ভৌত প্রকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইন্টুসাসেপশন, অ্যাপোজিশন, বহুজালক মতবাদ, মোজেক বৃদ্ধি মতবাদ ইত্যাদি। ইন্টুসাসেপশনের ক্ষেত্রে নতুন কোষপ্রাচীরের উপাদানগুলো অর্থাৎ পরস্পর সংলগ্ন নতুন মাইক্রোফাইব্রিলগুলো বিদ্যমান মাইক্রোফাইব্রিলগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থান করে। অ্যাপোজিশনের ক্ষেত্রে কোষপ্রাচীরের উপাদানগুলো মাইক্রোফাইব্রিলের উপরিভাগে অবস্থান করে এবং একটি নতুন পৃথক স্তর গঠন করে। অ্যাপোজিশন পদ্ধতিতেই প্রাথমিক ও গৌণ কোষপ্রাচীরের বৃদ্ধি ঘটে এবং বৃদ্ধি সাধারণত কেন্দ্রাভিমুখী হয়, অর্থাৎ বাইরের দিকে হতে ক্রমশ ভিতরের দিকে। বহুজালক মতবাদ, এ মতবাদ অনুযায়ী কোষের অনুদৈর্ঘ্য অক্ষতে মাইক্রোফাইব্রিলগুলো প্রথমে কম বেশি আড়াআড়িভাবে সঞ্চিত হয়ে একটি স্তর গঠন করে। এভাবে গঠিত স্তরগুলির অভ্যন্তরে অ্যাপোজিশন পদ্ধতিতে সৃষ্ট কোষ দৈর্ঘ্যে অপর একটি স্তর গঠিত হয়। কোষের দীর্ঘকরণ দশায় প্রথম সৃষ্ট মাইক্রোফাইব্রিলগুলোর স্তরসমূহ প্রসারিত হয়ে ক্রমশ অনুদৈর্ঘ্য তলে বিন্যস্ত থাকে। তবে স্থূলত্বে বৃদ্ধিকালে অনিয়মিত প্রাচীর চাপে ফাইব্রিল স্তরসমূহগুলো জালিকাকারে বিস্তৃত হয়। মোজেক বৃদ্ধি মতবাদ, এক্ষেত্রে বর্ধিষ্ণু প্রাথমিক প্রাচীরে সাইটোপ্লাজম দ্বারা অনুপ্রবিষ্ট কতগুলো পাতলা স্থানের আবির্ভাব ঘটে। ওই সকল পাতলা স্থানে সাইটোপ্লাজমের সংশ্লেষ ঘটে। ফলে মাইক্রোফাইব্রিলগুলো ক্রমশ বৃদ্ধিরত সাইটোপ্লাজমের ধাক্কায় পরস্পর হতে দূরে সরে যায় এবং এভাবে কোষপ্রাচীর উপরিতলে বৃদ্ধি পায়। পরবর্তী পর্যায়ে পুনরায় প্রাচীরের নতুন মাইক্রোফাইব্রিলগুলোর উৎপত্তি ঘটায় প্রাচীরে বর্তমান পাতলা স্থানগুলো পরিপূর্ণ হয়। প্রাচীরের উপরিতলে বিভিন্ন সময়ে নতুন নতুন ফাইব্রিল স্তরের সঞ্চয়নকে মোজেক বৃদ্ধি বলা হয়ে থাকে। এখন আমরা কোষপ্রাচীরের রাসায়নিক প্রকৃতি সম্পর্কে জানব। কোষপ্রাচীরে যে সকল রাসায়নিক উপাদান উপস্থিত থাকে এবং এগুলো কোষপ্রাচীরের রাসায়নিক প্রকৃতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ গঠনগত বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের একটি তালিকা রয়েছে। যেমন কার্বোহাইড্রেট আবার যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, মিউসিলেজ প্রভৃতি। অ্যালকোহলিক যৌগ লিগনিন, স্নেহ বা মোমজাতীয় দ্রব্য যেমন কিউটিন, সুবেরিন প্রভৃতি। ধাতব পদার্থ ক্যালসিয়াম অক্সালেট, ম্যাগনেসিয়াম অক্সালেট, সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি। সুতরাং উদ্ভিদ কোষে সেলুলোজ, হেমিসেলুলোজ ও লিগনিনের পরিমাণ বেশি থাকে। এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব।
এখন আমরা সেলুলোজ সম্পর্কে জানব। সেলুলোজের অবস্থান, গাঠনিক বৈশিষ্ট্য, কাজ ইত্যাদি বিষয়গুলো এখন আমরা জানব। সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষের প্রাচীরের প্রধান উপাদান। যে পলিস্যাকারাইড সমূহ উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান রূপে ব্যবহৃত হয় এবং যাতে অসংখ্য বিটা ডি গ্লুকোজ 1,4 বিটা গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা পরস্পরের সাথে সরল শিকল আকারে যুক্ত থাকে তাকে সেলুলোজ বলে। অবস্থানের দিক দিয়ে সেলুলোজ উদ্ভিদ কোষের প্রাথমিক কোষ প্রাচীরে প্রায় সর্বাংশে এবং গৌণ কোষ প্রাচীরের বৃহত্তর অংশে অবস্থান করে। তবে উদ্ভিদের কাণ্ডের বেশিরভাগই সেলুলোজ। জাইলেম কাঠে প্রায় 50%, কাঁচা তুলায় 90% ও শোষক তুলায় 99.9% সেলুলোজ থাকে। চিত্রের মাধ্যমে রাসায়নিক গঠনের বৈশিষ্ট্য সহ উদ্ভিদ কোষে সেলুলোজের অবস্থান দেখানো হয়েছে। এখন আমরা গাঠনিক বৈশিষ্ট্য সম্পর্কে জানব। সেলুলোজ শাখা পোশাখা বিহীন পলিস্যাকারাইড যা অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু দিয়ে গঠিত। এক্ষেত্রে গ্লুকোজগুলোর একটির 1 নং সি এর সাথে অপরটি 4 নং সি এর মাধ্যমে বিটা গ্লাইকোসাইডিক বন্ধনী অর্থাৎ বিটা 1:4 কার্বন কার্বন সংযোগ দ্বারা পরস্পরের সাথে সরল শিকল আকারে যুক্ত থাকে। সেলুলোজের মধ্যে বিটা ডি গ্লুকোজ এককের সংখ্যা 300 হতে 2500 পর্যন্ত হয়ে থাকে। কোষ প্রাচীরের 100 থেকে 170টি সেলুলোজ শৃঙ্খল পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে মাইসেলি গঠন করে। 200টি মাইসেলি অনুরূপভাবে যুক্ত হয়ে মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 300টি মাইক্রোফাইব্রিল যুক্ত হয়ে তৈরি হয় একটি ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিল কোষ প্রাচীরের ধাত্রের মধ্যে নিয়মিত ও ঘন বিন্যাসে অর্থাৎ কিছুটা শিথিল ও অনিয়মিত বিন্যাসে সাজানো থাকে। সেলুলোজ একটি বর্ণহীন অনিয়তাকার পদার্থ যার কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। সেলুলোজ পানীয় জৈব দ্রাবকে দ্রবণীয় এবং এটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে বিটা ডি গ্লুকোজে পরিণত হয়। কাজ: সেলুলোজ উদ্ভিদ কোষের একটি গাঠনিক পলিস্যাকারাইড কারণ এটি উদ্ভিদের গাঠনিক উপাদান রূপে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এখন আমরা হেমিসেলুলোজ সম্পর্কে জানব। এ ধরনের হেমিসেলুলোজ হলো এক ধরনের বিষমরূপ ভূশর্করা। উদ্ভিদ কোষ প্রাচীরের সেলুলোজ ও লিগনিন একে অপরের সাথে যুক্ত হয়ে যে পলিস্যাকারাইড দ্বারা মিশ্রিত থাকে তাকেই হেমিসেলুলোজ বলা হয়ে থাকে। অবস্থান: উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যচ্ছেদা অংশের প্রধান উপাদানই হলো হেমিসেলুলোজ। গাঠনিক বৈশিষ্ট্য: হেমিসেলুলোজ অ্যারাবিনোজ ও জাইলোজ নামক পেন্টোজ শর্করা এর গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ ইত্যাদি হেক্সোজ শর্করাগুলো গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে ছোট ছোট শাখাযুক্ত অনুশিকল গঠন করে। কাজ: সেলুলোজের ন্যায় এটিও উদ্ভিদ দেহে গাঠনিক উপাদান রূপে কার্যকর ভূমিকা পালন করে। এখন আমরা পেকটিন সম্পর্কে জানব। পেকটিন এক ধরনের বিষমরূপে বহু শর্করা। গ্যালাক্টোনিক অ্যাসিড, অ্যারাবিনোজ ও গ্যালাক্টোজ শর্করা গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে যুক্ত হয়ে যে লম্বা ও শাখাযুক্ত বা শাখাহীন শিকল গঠন করে তাকে পেকটিন বলে। উদ্ভিদ কোষে পেকটিন সাধারণত প্রোপেকটিন, পেকটিন ও প্যাকটিক অ্যাসিড এই 3 রূপে অবস্থান করে যারা পরস্পর রূপান্তরযোগ্য।
পেকটিন দুই ধরনের, যেমন লো মেথক্সি পেকটিন ও হাই মেথক্সি পেকটিন। চিত্রের মাধ্যমে পেকটিনের রাসায়নিক গঠন দেখানো হয়েছে। যেখানে প্রথম গঠনে মেথক্সি গ্রুপের সংখ্যা কম, সেখানে দ্বিতীয় গঠনে মেথক্সি গ্রুপের সংখ্যা বেশি হয়ে থাকে। ফলে প্রথমটির আণবিক ভরের তুলনায় দ্বিতীয়টির আণবিক ভর বেশি হয়। এ কারণে এদেরকে যথাক্রমে নিম্ন আণবিক ভর বিশিষ্ট পেকটিন বা লো মেথক্সি পেকটিন ও উচ্চ আণবিক ভর বিশিষ্ট পেকটিন বা হাই মেথক্সি পেকটিন বলা হয়। অবস্থান: কোষপ্রাচীরের মধ্যচ্ছেদা অংশের প্রধান উপাদান পেকটিন। কমলা বা লেবু জাতীয় ফলের খোসার ভিতরের অংশ পেকটিনের প্রধান উৎস। গাঠনিক বৈশিষ্ট্য: পেকটিনের প্রধান গাঠনিক উপাদান হল গ্যালাক্টোরোনিক অ্যাসিড। চিত্রের মাধ্যমে গ্যালাক্টোনিক অ্যাসিডের গঠনিক সংকেত দেখানো হয়েছে। পেকটিনের আণবিক ভর 1,00,000 থেকে 25,000 ডি পর্যন্ত হতে পারে। পেকটিনে 6 থেকে 8% মিথক্সি গ্রুপ এবং প্রায় 74% গ্যালাক্টোরোনিক অ্যাসিড থাকে। পেকটিন গন্ধহীন, পিচ্ছিল অম্ল স্বাদ বিশিষ্ট এবং হলুদ বর্ণের দানাদার পাউডার। প্রোটোপেকটিন, পেকটিন ও পেকটিক অ্যাসিড প্রত্যেকে নমনীয় ও হাইড্রোফিলিক বলে প্রচুর পানি ধরে রাখতে পারে। এখন আমরা মিউসিলেজ ও গাম সম্পর্কে জানব। এরা কার্বোহাইড্রেট সদৃশ রাসায়নিক উপাদান। যে সকল পিচ্ছিল আঠালো জটিল প্রকৃতির কার্বোহাইড্রেট যৌগ কোষপ্রাচীরে সঞ্চিত হওয়ায় কোষপ্রাচীরের রাসায়নিক গঠনে পরিবর্তন ঘটে, তাদেরকে মিউসিলেজ বলা হয়ে থাকে। অবস্থান: জলজ উদ্ভিদ ও অনেক বীজের বীজত্বকের কোষপ্রাচীরে মিউসিলেজ সঞ্চিত থাকে। প্ল্যান্টাগো ওভাটা বীজত্বকের ও মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদত্বকের বিভিন্ন অঙ্গের কোষপ্রাচীরে মিউসিলেজ থাকে। বীজত্বকের প্রাচীরে মিউসিলেজ থাকায় বীজগুলো সহজে মাটিতে আবদ্ধ থাকতে পারে। গাঠনিক বৈশিষ্ট্য: মিউসিলেজের গঠন জটিল প্রকৃতির হয়ে থাকে। এরা জটিল কার্বোহাইড্রেটের সাথে সম্পর্কযুক্ত। কাজ: মিউসিলেজ খুব তাড়াতাড়ি প্রচুর পানি শোষণ ও পানি ধারণ করে রাখতে পারে, সুতরাং মিউসিলেজের পানি শোষণ ও পানি ধারণ ক্ষমতা খুব বেশি। বিভিন্ন বীজত্বকের প্রাচীরে মিউসিলেজ থাকায় বীজ সহজে মাটিতে আবদ্ধ থাকতে পারে। অন্যদিকে গামের গঠনও কার্বোহাইড্রেটের সাথে সম্পর্কযুক্ত। শারীরবৃত্তীয় কাজে বিঘ্নতার ফলে কিংবা রোগজনিত কারণে কোষপ্রাচীর ভেঙে গাম উৎপন্ন হয়ে থাকে। এখন আমরা লিগনিন সম্পর্কে জানব। লিগনিন এক ধরনের অ্যালকোহলিক যৌগ। উদ্ভিদ কোষপ্রাচীরে কার্বোহাইড্রেটের সাথে যুক্ত কিছু অনিয়তাকার পারমাণিক আঠালো পদার্থকে লিগনিন বলা হয়ে থাকে। লিগনিন একটি বহু কার্যকরী গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ। অবস্থান: প্রায় সকল উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা, ফল, বীজ, বাকল প্রভৃতি অংশে লিগনিন সঞ্চিত থাকে। গাঠনিক বৈশিষ্ট্য: লিগনিন অদ্রবণীয় রেজিনের মতো আচরণ করে, যার চরিত্র ফেনলের ন্যায়। অধিকাংশ লিগনিন কার্বোহাইড্রেট ও হেমিসেলুলোজের সাথে দুই প্রকার লিঙ্কেজের মাধ্যমে যুক্ত। এদের মধ্যে একটি ক্ষার সংবেদনশীল এবং অপরটি ক্ষার রোধী। লিগনিনে দুই প্রকার হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। এদের একটি হচ্ছে অ্যালকোহলীয়, অপরটি ফেনলিক। এটি একটি অনিয়তাকার ফিনাইল প্রোপেন পলিমার এবং লিগনিন সেলুলোজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে একে হলো সেলুলোজ থেকে পৃথক করা যায়।
চিত্রের মাধ্যমে লিগনিনের একটি রাসায়নিক গঠন দেওয়া হয়েছে। কাজ: গৌণ কোষ প্রাচীরে সেলুলোজ মাইক্রোফাইবিলগুলো লিগনিন দ্বারা পরস্পরের সাথে জুড়ে কোষ প্রাচীরকে শক্তি, কাঠিন্য ও দৃঢ়তা যোগায়। এই কারণে অধিকাংশ যান্ত্রিক টিস্যুর কোষগুলোর প্রাচীর লিগনিনযুক্ত হয়। আবার সেলুলোজ তন্তুসমূহকে আবদ্ধ রাখতে লিগনিনের ভূমিকা অদ্বিতীয়। এখন আমরা সুবেরিন সম্পর্কে জানব। উদ্ভিদ কোষের প্রাচীরে বিদ্যমান রাসায়নিক যৌগের মধ্যে এটি একটি অন্যতম স্নেহ জাতীয় পদার্থ। যে সকল মোম জাতীয় জটিল রাসায়নিক যৌগ কোষ প্রাচীরের সঞ্চয়ের ফলে প্রাচীর সুদৃঢ় হয় তাদেরকে সুবেরিন বলে। অবস্থান: পাতার মেসোফিল টিস্যুর যে সকল কোষের প্রাচীরে বায়ু গহ্বরের দিকে থাকে সেখানে সুবেরিন দেখতে পাওয়া যায়। প্রধানত কর্কোষগুলো প্রাচীরের সেলুলোজের সাথে মিশ্রিত অবস্থায় সুবেরিন সঞ্চিত থাকে। অনেক ক্ষেত্রে এন্ডোডার্মিস ও এক্সোডার্মিস কোষগুলোর প্রাচীরেও সুবেরিন স্বল্প পরিমাণে সঞ্চিত থাকে। গাঠনিক বৈশিষ্ট্য: সুবেরিন একটি মোম জাতীয় জটিল রাসায়নিক যৌগ যা কিউটিনের সদৃশ। এছাড়াও সুবেরিন কোনো চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় না। সুবেরিনের কাজ: সুবেরিনযুক্ত প্রাচীরে পানি ও গ্যাস প্রবেশ করতে পারে না। এরূপ পানিতে অভেদ্য হওয়ায় সুবেরিনযুক্ত প্রাচীরে বাষ্পমোচন রোধ করে। সুবেরিনের উপস্থিতিতে উদ্ভিদ পরজীবীর আক্রমণ হতে রক্ষা পায়। এছাড়াও সুবেরিন কোনো চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় না বলে কোষ প্রাচীরকে দৃঢ়তা ও কাঠিন্য প্রদান করে। এখন আমরা কিউটিন সম্পর্কে জানব। উদ্ভিদ কোষের প্রাচীর মোম জাতীয় দ্রব্য। যে সকল মোম জাতীয় রাসায়নিক যৌগ সাধারণত সেলুলোজ ও প্রায় পেকটিক পদার্থের সাথে একত্রে কোষ প্রাচীরে অবস্থান করে তাদেরকে কিউটিন বলা হয়ে থাকে। অবস্থান: উদ্ভিদের কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি উদ্ভিদাঙ্গে প্রধানত ত্বকীয় কোষগুলোর প্রাচীরে কিউটিন সঞ্চিত থাকে। উদ্ভিদের অঙ্গের কোষগুলোর বাইরের দিকে প্রাচীরে কিউটিনের সাথে অন্যান্য নানা ধরনের মোমজাত পদার্থ সঞ্চিত হয় কিউটিকল নামক পানি অভেদ্য একটি স্তর গঠিত হয়। কিউটিনের গাঠনিক বৈশিষ্ট্য: এটি একটি মোম জাতীয় জটিল রাসায়নিক যৌগ যা কোনো চর্বি দ্রাবকে দ্রবীভূত হয় না। কিউটিনের কাজ: উদ্ভিদের বাষ্পমোচন রোধ করা এবং কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করা। কিউটিনযুক্ত প্রাচীরগুলো প্রথম অবস্থায় মসৃণ হয় এবং পরিণত অবস্থায় প্রাচীরগুলোতে খাঁজ বা ফাটল সৃষ্টি হওয়ায় অমসৃণ হয়। কিউটিনযুক্ত ত্বকীয় প্রাচীর থাকায় অনেক ফলের খুব বেশি পানি ধারণ ক্ষমতা দেখা যায়। যে সকল পাতা ও ফলকের বহিঃত্বকে কিউটিকল থাকে তাদেরকে চকচকে দেখায় এবং বৃষ্টিপাতের আঘাতে পাতার ফলক খণ্ড বিখণ্ড হয় না। এছাড়াও কিউটিকলের উপস্থিতিতে উদ্ভিদ পরজীবীর আক্রমণ হতে রক্ষা পায়। এখন আমরা ধাতব পদার্থ সম্পর্কে জানব। উদ্ভিদ কোষ প্রাচীরে যে সকল ধাতব পদার্থ পাওয়া যায় সেগুলোর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট, ম্যাগনেসিয়াম অক্সালেট, সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি অন্যতম। অবস্থান: আখ, বাঁশ প্রভৃতি উদ্ভিদের নানা অঙ্গের কোষ প্রাচীরে প্রচুর পরিমাণে সিলিকা অনুপ্রবেশ করে সঞ্চিত থাকে। বিভিন্ন প্রকার কচু জাতীয় উদ্ভিদের কোষ প্রাচীরে ক্যালসিয়াম অক্সালেট বিভিন্ন আকৃতির ক্যালাস করে সঞ্চিত থাকে। আবার অনেক উদ্ভিদের পাতার কোষের প্রাচীরে বিভিন্ন আকৃতির ক্যালসিয়াম কার্বনেটের ক্যালাস সঞ্চিত থাকে। ধাতব পদার্থের কাজ: ধাতব পদার্থের উপস্থিতিতে কোষ প্রাচীর শক্ত ও মজবুত হয়।
চিত্রের মাধ্যমে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানসমূহ ও তার বিভিন্ন গঠন অধ্যায়সমূহ দেখানো হয়েছে। এখন আমরা কোষ প্রাচীরের রাসায়নিক পরিবর্তন সম্পর্কে জানব। কোষ প্রাচীরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন লিগনিন, কিউটিন, সুবেরিন, মিউসিলেজ, খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম অক্সালেট, সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট প্রভৃতির অনুপ্রবেশ ঘটে এবং কোষ প্রাচীরে সঞ্চিত হওয়ার ফলে কোষ প্রাচীরের গঠনগত বৈশিষ্ট্যের পার্থক্য ঘটে। এ ঘটনাকে কোষ প্রাচীরের মডিফিকেশন বা রূপান্তরীভবন বা কোষ রাসায়নিক পরিবর্তন বলে। বিভিন্ন প্রকার রাসায়নিক উপাদান কোষ প্রাচীরে সঞ্চিত হওয়ায় বা অনুপ্রবেশ করায় কোষ প্রাচীরের বিভিন্ন ধরনের রূপান্তর বা রাসায়নিক পরিবর্তন ঘটে। যেমন লিগনিফিকেশন বা লিগ্নিভবন, যে প্রক্রিয়া কোষ প্রাচীরে লিগনিনের অনুপ্রবেশের ফলে কোষ প্রাচীর কঠিন ও পুরু হয় তাকে লিগনিফিকেশন বা লিগ্নিভবন বলে এবং লিগনিফিকেশনের পর লিগনিন বিশিষ্ট প্রাচীরগুলোকে লিগনিফাইড কোষ প্রাচীর বলা হয়। লিগনিন হলো ফেনল প্রোপেন উদ্ভূত এককগুলোর দ্বারা গঠিত এক প্রকার পলিমার। অবস্থান ও প্রকৃতি, সাধারণত কাস্টর প্রকৃতির কোষগুলোর প্রাচীরে লিগনিন অনুপ্রবেশ করে। অনেক সময় সেলুলোজ লিগনিন রূপান্তরিত হতে পারে অথবা সেলুলোজের সাথে লিগনিন একত্রে কোষ প্রাচীরে সঞ্চিত হয়। প্রাচীরে লিগ্নিভবন সম্পূর্ণ হলে অধিকাংশ কোষের প্রোটোপ্লাজম বিনষ্ট ও কোষগুলোর মৃত্যু ঘটে। জাইলেম তন্তুর কোষগুলোর প্রাচীরে লিগনিন সঞ্চিত হয়। গুপ্তবীজী উদ্ভিদের জাইলেম কোষগুলোর প্রাচীরে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীরে এবং গৌণ প্রাচীরের বহিস্তর অধিক লিগনিনযুক্ত হয়। লিগনিনের কাজ, লিগনিন উদ্ভিদকে শক্ত, কাঠিন্য ও দৃঢ়তা প্রদান করে। এই কারণে অধিকাংশ যান্ত্রিক টিস্যুর কোষগুলোর প্রাচীরে লিগনিন যুক্ত হয়। কিউটিনাইজেশন, যে প্রক্রিয়ায় কোষ প্রাচীরে কিউটিন নামক এক প্রকার মোমজাত জটিল রাসায়নিক যৌগ অনুপ্রবেশ ও সঞ্চিত হয় তাকে কিউটিনাইজেশন বলে। কিউটিন দ্বারা অনুপ্রবিষ্ট কোষ প্রাচীরকে কিউটিন সাইজড প্রাচীর বলা হয়ে থাকে। কিউটিনের অবস্থান ও প্রকৃতি, কিউটিন সাধারণত সেলুলোজ ও প্রায় পেকটিক পদার্থের সাথে একত্রে কোষ প্রাচীরে অবস্থান করে। প্রধানত ত্বকীয় কোষগুলোর প্রাচীরে কিউটিন সঞ্চিত হয়, আবার ত্বকের নিচের দিকের কোষগুলোতেও স্বল্প কিউটিন সঞ্চিত হতে পারে। উদ্ভিদের বায়বা অঙ্গের কোষগুলোর বাইরের দিকের প্রাচীরে কিউটিনের সাথে অন্যান্য নানান ধরনের মোমজাত পদার্থ সঞ্চিত হওয়ায় কিউটিকল নামক পানি অভেদ্য একটি স্তর গঠিত হয়। কিউটিন কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন কিউটিনাইজড উদ্ভিদের বাষ্পমোচন রোধ করে এবং কিউটিন কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করে থাকে। কিউটিনযুক্ত প্রাচীরগুলো প্রথম অবস্থায় মসৃণ হয় এবং পরিণত অবস্থায় প্রাচীরগুলোতে খাঁজ বা ফাটল সৃষ্টি হয়, অমসৃণ হয়। কিউটিনযুক্ত ত্বকীয় প্রাচীর থাকায় অনেক ফলের খুব বেশি পানি ধারণ ক্ষমতা দেখা যায়। সুবেরিনাইজেশন, যে প্রক্রিয়ায় কোষ প্রাচীরে মোম জাতীয় জটিল রাসায়নিক যৌগ সুবেরিন অনুপ্রবেশ ও সঞ্চিত হয় তাকে সুবেরিনাইজেশন বলা হয়ে থাকে। সুবেরিনের অবস্থান ও প্রকৃতি, কোষ প্রাচীরে সুবেরিন সঞ্চয়ের ফলে প্রাচীর অপ্রবেশ্য হয়। প্রধানত কর্ক কোষগুলোর প্রাচীরে সুবেরিন সঞ্চিত হয়। অনেক ক্ষেত্রে অ্যান্ডোডার্মিস ও এক্সোডার্মিস কোষগুলোর প্রাচীরেও সুবেরিন স্বল্প পরিমাণে সঞ্চিত হয়। সুবেরিনের কাজ, সুবেরিনযুক্ত প্রাচীরে প্রাণী ও গ্যাস প্রবেশ করতে পারে না। এরা অভেদ্য হওয়ায় সুবেরিনযুক্ত প্রাচীর বাষ্পমোচন রোধ করে। মিউসেলেজীয় পরিবর্তন, যে প্রক্রিয়া কার্বোহাইড্রেট প্রকৃতির পিচ্ছিল ও আঠালো জটিল জৈব যৌগ কোষপ্রাচীর সঞ্চিত হওয়ায় কোষপ্রাচীরের রাসায়নিক গঠনের যে পরিবর্তন ঘটে তাকে মিউসেলেজীয় পরিবর্তন বলে।
অবস্থান ও প্রকৃতি। মিউসিলাস খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে পানি শোষণ ও ধারণ করতে পারে। জলজ উদ্ভিদ ও অনেক বীজের বীজত্বকের কোষপ্রাচীরে মিউসিলাস সঞ্চিত থাকে। প্লান্টাগো ওভাটা বীজত্বকে ও মালভেসি গোত্রভুক্ত উদ্ভিদের বিভিন্ন অঙ্গে কোষপ্রাচীরে মিউসিলাস থাকে। বীজত্বকের প্রাচীরে মিউসিলাস থাকায় বীজগুলো সহজে মাটিতে আবদ্ধ থাকতে পারে। খনিজ ভবন বা মিনারালাইজেশন। কোষপ্রাচীরে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম অক্সালেট, সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট প্রভৃতি খনিজ পদার্থের কেলাসিত অবস্থায় সঞ্চিত হওয়ার পদ্ধতিকে খনিজ ভবন বা মিনারালাইজেশন বলা হয়ে থাকে। অবস্থান ও প্রকৃতি। ইকোসিস্টেম এবং সাইপেরেসি ও গ্রামীণ গোত্রভুক্ত উদ্ভিদ যেমন আখ, বাঁশ ইত্যাদিতে নানান অঙ্গের কোষপ্রাচীরে প্রচুর পরিমাণে সিলিকা অনুপ্রবেশ করে সঞ্চিত থাকে। বিভিন্ন প্রকার কচু জাতীয় উদ্ভিদের কোষপ্রাচীরে ক্যালসিয়াম অক্সালেট বিভিন্ন আকৃতির ক্যালাস গঠন করে পাতার কোষের প্রাচীরে ক্যালসিয়াম কার্বনেটের বিভিন্ন আকৃতির ক্যালাস সঞ্চিত থাকে। কাজ। খনিজ ভবন কোষপ্রাচীরকে শক্ত ও মজবুত করে, আবার প্রাচীরের খনিজ ভবনের দরুন উদ্ভিদ অঙ্গ অনেক ক্ষেত্রে ভঙ্গুর প্রকৃতিরও হয়ে থাকে। আমরা কোষপ্রাচীরের কাজ সম্পর্কে জানব। কোষপ্রাচীর কতগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে, যেমন প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। যথেষ্ট দৃঢ় হয় কোষপ্রাচীর প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে। কোষপ্রাচীর কোষকে নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করে থাকে, কোষকে যান্ত্রিক শক্তি যোগায়, প্লাজমাটেজমাটার মাধ্যমে আন্তঃকোষীয় সংযোগ রক্ষায় সাহায্য করে থাকে। ভেদ্য প্রকৃতির হয়, এর মধ্যে দিয়ে পানি ও খনিজ লবণ সহজেই চলাচল করতে পারে। এখন আমরা প্লাজমোডেজমাটা সম্পর্কে জানব। কোষ প্রাচীরের জায়গায় জায়গায় অতি সূক্ষ্ম কূপ থাকে এবং এদের মধ্যে দিয়ে সূক্ষ্ম তন্তুর মতো সাইটোপ্লাজমীয় অংশ পাশাপাশি বিন্যস্ত কোষের মধ্যে পারস্পরিক সংযোগ বজায় রাখে। কোষ প্রাচীরের ছিদ্রের মধ্যে দিয়ে বিস্তৃত কোষান্তর সংযোগ রক্ষা করে এই সূক্ষ্ম সাইটোপ্লাজমীয় অংশগুলোকে প্লাজমোডেজমাটা বা একবচনে প্লাজমোডেজমা বলে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে প্লাজমোডেজমাটাতে পরীক্ষা করে এতে ডেসমোটিউবিউল নামক কেন্দ্রীয় অনুনালিকা এবং তাকে ঘিরে সাইটোপ্লাজম ও প্লাজমা পর্দার উপস্থিতি দেখা গেছে। ডেসমোটিউবিউলের প্রান্ত এন্ডোপ্লাজমীয় জালিকার সাথে যুক্ত থাকে। চিত্রের মাধ্যমে শস্য টিস্যুর স্থূল প্রাথমিক কোষ প্রাচীর দেখানো হয়েছে। সেলুলোজ দ্বারা গঠিত প্রাথমিক কোষ প্রাচীর, স্থূল প্রাথমিক কোষ প্রাচীর। কনং চিত্রে খেজুরের এবং খনং চিত্রে প্লাজমোডেজমাটার কতিপয় অংশ দেখানো হয়েছে। এখন আমরা সিমপ্লাস্ট সম্পর্কে জানব। পরস্পর সংলগ্ন বিচ্ছিন্ন বিভিন্ন কোষের বিচ্ছিন্ন প্রোটোপ্লাস্ট প্লাজমোডেজমাটার দ্বারা যুক্ত হয়ে যে অখণ্ড প্রোটোপ্লাস্টের সৃষ্টি করে তাকে সিমপ্লাস্ট বলা হয়ে থাকে। অপরদিকে আন্তঃকোষীয় রন্ধ্রে উপস্থিত নির্জীব বস্তুকে অ্যাপোপ্লাজম বলা হয়ে থাকে। এখন আমরা প্লাজমাডেজমাটার কাজ সম্পর্কে জানব। প্লাজমাডেজমাটার কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যেমন বিভিন্ন উদ্ভিদ অঙ্গের কোষে, বিশেষত শস্য টিস্যুর কোষে পুষ্টি পরিবহন করে, পরিবাহক রূপে সক্রিয় থাকে, বহি ও অন্ত উদ্দীপনার পরিবাহক রূপে প্লাজমাডেজমাটা সক্রিয় থাকে। উদ্ভিজ্জ হরমোনের আন্তঃকোষীয় চলাচলে সহায়তা করে থাকে।
ভাইরাস কণার আন্তঃকোষীয় চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ ক্ষেত্রে বিচ্ছিন্ন প্রোটোপ্লাস্ট সমূহকে একত্রিত করে একক প্রোটোপ্লাজমীয় গঠনে পরিণত করে থাকে। যান্ত্রিক দৃঢ়তা প্রদান করাও একটি প্লাজমাটেজমাটার গুরুত্বপূর্ণ কাজ। যান্ত্রিক দৃঢ়তা প্রদানের নিমিত্তে কখনো কখনো প্লাজমোডেজমাটাকে অতিরিক্ত স্তর হিসেবে গণ্য করা হয়ে থাকে। এখন আমরা কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে জানব। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য ও সজীব আবরণী থাকে তাকে কোষ পর্দা বা প্লাজমা ঝিল্লি বলে। প্রাণী কোষের ক্ষেত্রে এটি হলো কোষের একমাত্র আবরণ, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটি কোষ প্রাচীর ও সাইটোপ্লাজমের অন্তর্বর্তী অঞ্চলে উপস্থিত থাকে। বিজ্ঞানী ন্যাগেলি এবং ক্রামার 1885 সালে কোষ পর্দা আবিষ্কার করেন এবং প্লাজমা পর্দার নামকরণ করেন। কোষ পর্দার উৎপত্তি সম্পর্কে অনেকের মতে কোষ পর্দা কোষস্থিত এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে উৎপত্তি লাভ করে থাকে, কিন্তু প্রোক্যারিওটিক কোষেও কোষ পর্দা থাকায় এবং এইরূপ কোষে এন্ডোপ্লাজমীয় জালিকা না থাকায় এই মত সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাই অনেকে ধারণা করেন যে সজীব কোষের সাইটোপ্লাজমের বহিঃস্তর পরিবর্তিত ও রূপান্তরিত হয়েই কোষ পর্দার সৃষ্টি করে। এখন আমরা কোষ পর্দার রাসায়নিক উপাদান সম্পর্কে জানব। প্লাজমা পর্দার রাসায়নিক উপাদান পরীক্ষার জন্য রেড সেল ঘোস্ট হলো আদর্শ নমুনা। প্রাণীর লোহিত কণিকাকে লঘুসারক মাধ্যমে যেমন পতিত পানিতে রাখলে কিছুক্ষণের মধ্যে তা ফেটে যায়, অর্থাৎ তার হিমোলিসিস ঘটে। এর ফলে লোহিত কণিকা ও পাতিত পানির মিশ্রণ একটি পরীক্ষা নলে নিয়ে তাকে কেন্দ্রাতিক ঘোরালে পরীক্ষা নলের তলায় রেড সেল ঘোস্ট জমা হয়। এই পর্দার রাসায়নিক বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে 52% প্রোটিন, 40% লিপিড ও প্রায় 8% কার্বোহাইড্রেট রয়েছে। প্লাজমা পর্দার প্রোটিনের অধিকাংশই হলো গাঠনিক প্রোটিন, যা বহিঃপ্রোটিন ও আন্তঃপ্রোটিন স্তর রূপে প্লাজমা পর্দার স্নেহ পদার্থের সাথে যুক্ত থাকে। এছাড়া কিছু প্রোটিন উৎসেচক রূপে উপস্থিত থাকে। এর স্নেহ পদার্থ বা লিপিডের অধিকাংশই হলো ফসফোলিপিড, যেমন লেসিথিন, সেফালিন ইত্যাদি। এছাড়া এতে কোলেস্টেরল, গ্লাইকোলিপিড ইত্যাদিও উপস্থিত থাকে। লিপিড প্লাজমা পর্দার পানি বিকোষী প্রাচীর রূপে অবিচ্ছিন্ন প্রভেদক গঠন করে থাকে। প্লাজমা পর্দায় উপস্থিত কার্বোহাইড্রেটের প্রায় সবটাই ক্ষুদ্র শর্করা হিসেবে প্লাজমা পর্দার প্রোটিনের সাথে যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন রূপে বা স্নেহ পদার্থের সাথে জুড়ে গ্লাইকোলিপিড রূপে উপস্থিত থাকে। ক্ষুদ্র শর্করাগুলো হেক্সোস শর্করা, হেক্সোসামিন, সিয়ালিক অ্যাসিড ইত্যাদি সমন্বয়ে গঠিত। প্লাজমা পর্দায় উপস্থিত ক্ষুদ্র শর্করাগুলো কোষ শনাক্তকরণ, রক্ত গ্রুপ নির্ধারণ, অনাক্রম্যতা ইত্যাদির সাথে সম্পর্কিত হয়। এছাড়া প্লাজমা পর্দাস্থিত প্রোটিন নানা প্রকারের এনজাইম রূপেও কাজ করে। প্লাজমা পর্দা বা কোষ পর্দা কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে, যেমন প্লাজমা পর্দা কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদানে কিছুটা সাহায্য করে, কোষের ভিতরে অবস্থিত সজীব অংশকে বাইরের পরিবর্তনশীল পরিবেশ থেকে রক্ষা করে, বিভিন্ন কোষ পর্দা প্রভেদক ভেদ্য পর্দা হিসেবে কাজ করে, কোষের প্রয়োজন অনুসারে বিভিন্ন বস্তুর অনুপ্রবেশ ও নিষ্ক্রমণ নিয়ন্ত্রণ করে।
কোষসমূহের পরস্পরের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত রাখে, অর্থাৎ প্লাজমা পর্দার ডেসমোজোম টিস্যুস্থিত কোষসমূহের পরস্পরের সাথে দৃঢ়ভাবে যুক্ত রাখে এবং কোষের পানি সাম্যতা বজায় রাখতে প্লাজমা পর্দা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে পার্থক্যসমূহ সম্পর্কে জানব। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে, অপরদিকে কোষ পর্দা উদ্ভিদ ও প্রাণী দুই প্রকার কোষেই উপস্থিত থাকে। কোষ প্রাচীর জড় ও নির্জীব প্রকৃতির হয়ে থাকে, কোষ পর্দা সজীব প্রকৃতির হয়ে থাকে। ভৌত গঠনের ক্ষেত্রে কোষ প্রাচীর দৃঢ়, পুরু ও ত্রিস্তরীয়, অর্থাৎ মধ্যচ্ছেদা প্রাথমিক কোষ প্রাচীর ও গৌণ কোষ প্রাচীর যুক্ত। অপরদিকে কোষ পর্দা স্থিতিস্থাপক, সূক্ষ্ম ও ত্রিস্তরীয়, অর্থাৎ প্রোটিন, লিপিড ও প্রোটিনযুক্ত। রাসায়নিক উপাদানের ক্ষেত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন ইত্যাদি দিয়ে কোষ প্রাচীর গঠিত। অপরদিকে কোষ পর্দা প্রোটিন ও লিপিড নামক রাসায়নিক উপাদান দ্বারা গঠিত। কোষ প্রাচীর ভেদ্য হয়ে থাকে, কোষ পর্দা প্রভেদক বা বিভেদমূলক ভেদ্য হয়ে থাকে। কোষ প্রাচীরে নানা প্রকার অলঙ্করণ দেখা যায়, কোষ পর্দার ক্ষেত্রে অলঙ্করণ থাকে না। আন্তঃকোষীয় সংযোগ কোষ প্রাচীরের ক্ষেত্রে প্লাজমাটার মাধ্যমে সংঘটিত হয়, অপরদিকে কোষ পর্দার ক্ষেত্রে প্রধানত ডেসমোজোমের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। কোষ প্রাচীরের আকৃতি কোষের কোষকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করে থাকে কোষ প্রাচীর। অপরদিকে কোষ পর্দা সূক্ষ্ম ও স্থিতিস্থাপক হওয়ায় কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদানে তেমন কোনো ভূমিকা রাখে না। কোষ প্রাচীরের মধ্যে দিয়ে অবিশ্রবণ ঘটে না, কিন্তু কোষ পর্দার ভেতর দিয়ে অবিশ্রবণ ঘটতে থাকে। কোষ প্রাচীরের কোনো কোষীয় অঙ্গাণু গঠনে কোনো ভূমিকা রাখে না। অপরদিকে কোষ পর্দা পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু গঠনে অংশগ্রহণ করে। কোষ প্রাচীর এন্ডোসাইটোসিস ও এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখে না। অপরদিকে কোষ পর্দা এন্ডোসাইটোসিস ও এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই অনুষ্ঠিত হয়ে থাকে। এ ছিল আমাদের কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে পার্থক্যসমূহ।